নমস্কার বন্ধুরা, গল্পমালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলেই কুশলে আছেন। আজকের গল্প আক্ষেপ অনুরাগ, কলমে হর্ষ দত্ত। তবে বন্ধুরা, গল্প শুরু করার আগে বলি, আমার গল্প বা গল্প পাঠ আপনাদের কেমন লাগছে জানিয়ে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই সঙ্গে গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ জানাই। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। তাহলে শুরু করা যাক আজকের গল্প আক্ষেপ অনুরাগ, হর্ষ দত্ত। একটু নয়, দ্বিধার মাত্রা ছিল অনেক গভীরে। তবু ওর অফিসে হঠাৎ চলে আসা সনদকে সেটা বুঝতে না দিয়ে সৌম্য বলল, ঠিক আছে, তোমরা যখন চাইছো তখন বাবাকে নিয়ে যাব। আসলে কখন যে কি করে বসে, দাবদাহে দিন শেষ হয়েও হচ্ছে না। আকাশজোড়া কালো মেঘ, শহরের বিভিন্ন জায়গায় ঝমঝম করে বৃষ্টি নামছে, সেই সঙ্গে হিমেল স্পর্শ। কিন্তু এই ছোঁয়া আসলে আধিক ছোঁয়া। একটু পরেই আবার তাপ থেকে সন্তাপের শুরু। সেদিন ওদের 19 শতকের বাড়ির ভিতরের বারান্দায় ও প্রান্তে দাঁড়িয়ে ঘামে ভেজা সাদা ফতুয়াটা ছাড়তে ছাড়তে বাবা চেঁচিয়ে কাকে যেন বলছিল, এর নাম সন্তাপ, দহন নয় শোক, আগুন নয় দাহিকা শক্তি। দেখতে পাবে না গো, দেখতে পাবে না, উপলব্ধি চাই, ভেরি স্ট্রং ফিলিংস। সৌম্য নিজের ঘরে বসে হারুকি মুরাকামির নরেজিয়ান উড বইটির পাতা উল্টে দেখছিল। মুরাকামি ওর নিজের দেশ জাপানে কত বড় সাহিত্যিক রূপে স্বীকৃত সে সম্পর্কে সৌম্যর কোনো ধারণাই নেই। ও আশ্চর্য হয়ে যাচ্ছিল এই দেখে কত দ্রুত জাপানের একজন গদ্যশিল্পী সৃষ্টি ইংরেজি অনুবাদে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলা সাহিত্যের দরজা এত দ্রুত, এত অভাবিত, এত ব্যাপকতায় কখনো খোলে না, অন্তত আন্তর্জাতিক বাজারে তো নয়ই। দেশের অন্য ভাষায় হয়তো একটু আধটু পৌঁছয় আধুনিক বাংলা সাহিত্য, ব্যাস ওটুকুতেই সীমাবদ্ধ, যেন সীমানায় কাঁটা তার। বাবার উচ্চকণ্ঠ শুনে সৌম্য বেরিয়ে এসেছিল। গত বছর মা চলে যাওয়ার পর থেকে বাবা যেন আর নিজের মধ্যে নেই। ওই খেলাটার ভিতর থেকে আর একজন মানুষ বেরিয়ে আসে। তার কথা ভাবনা সম্পূর্ণ আলাদা। সেই মানুষটা বাবার মতো শান্ত নিঃশব্দ নয়, বরং সহবত, স্থানকালপাত্র সব বিস্তৃত হয়ে যায় সে। কখনো কঠিন, কখনো অদ্ভুত, কখনো অর্থহীন বাক্যে নির্মাণে মগ্ন হয়ে থাকে সেই অচেনা মানুষ। কলকাতার একজন নামকরা মনোবিদ ডাক্তারকে বাড়িতে এনে বাবাকে দেখিয়েছে সৌম্য। তিনি কাউন্সেলিংয়ের উপর জোর দিয়েছেন। সুস্বাস্থ্যের অধিকারী বাবাকে ঘুমের ওষুধের মতো কোনো স্টিফেন্ট মেডিসিন দিতে চাননি। মায়ের মৃত্যুজনিত আঘাতের ওপর জোর দিয়ে ডাক্তার বলেছেন, দীর্ঘদিনের বন্ধন ছিঁড়ে গেলে এমন আচরণ অস্বাভাবিক নয়, তবে ধীরে ধীরে উনি ছন্দে ফিরবেন। ভিজে ফতুয়াটা দড়িতে মেলতে মেলতে বাবা সৌম্যকে দেখে বলেছিল, জানিস সৌম্য, আজ সকালে দেখলাম নিচের উঠোনে মেঘ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, শিমুল তুলোর মতো নরম, খুব চুপি চুপি দেখছিলাম। মেঘ তো বড্ড অভিমানী, বলা যায় না হয়তো আমাকে দেখে অভিমানে উবে গেল। এগুলো ঠিক প্রচল কথা নয়, প্রলাপ নয়, মস্তিষ্ক বিকৃতিও নয়। তাহলে কি? সৌম্যর এক এক সময় মনে হয় ছবি, নানা রঙের ছবি। সব ছবি যেমন বোঝা যায় না, ছবির সামনে ধ্যানস্থ হয়ে দাঁড়াতে হয়, তেমনি এই কথাচিত্র বুঝতে গেলে অপার স্থিরতা দরকার। সৌম্যর স্ত্রী চিরন্তনী আর ছেলে রৌনক কদিন খুব ভয় পেয়ে গিয়েছিল। আস্তে আস্তে ওরাও মানিয়ে নিয়েছে। একতলায় প্রৌঢ় কাজের মাসি সরস্বতী আর ঠাকুরদার আমলে কেয়ারটেকার রামানুজ যাদবকে শুধু সতর্ক থাকতে হয়, কোনো ছুতোতেই যেন বাড়ির বাইরে বাবা একা না বেরিয়ে পড়ে। দুপুরে সদরে তালা,
অফিসে গিয়েই সৌম্য বাড়িতে গাড়ি পাঠিয়ে দেয়। চিরন্তনীর কোথাও যাওয়ার থাকলে সরস্বতী ও যাদবজিকে একাধিকবার সাবধান করে, আমি একটু পরেই চলে আসব, তোমরা বাবার দিকে নজর রেখো কিন্তু। সৌম্য একদিন চিরন্তনীকে বলে, বাবাকে গাড়ি করে একটু ঘুরিয়ে নিয়ে এসো, দেশবন্ধু পার্কে অথবা বাগবাজারে, গঙ্গার ধারে। সারাক্ষণ গৃহবন্দী থাকলে অন্য কিছু হয়ে যেতে পারে। ড্রাইভার লক্ষণদাকে গাড়ি পার্ক করে তোমার সঙ্গে থাকতে বলবে। বাবা উল্টোপাল্টা কিছু করতে চাইলে লক্ষণদা সামলাতে পারবে। চিরন্তনী একটু নিমরাজি হয়েও কাজটা করে। সৌম্য যা করতে বলেছে তার মধ্যে ঝুঁকি আছে, কিন্তু এছাড়া অন্য কোনো পথও তো নেই। ডাক্তার মিত্র এ বিষয়ে বাধা না দিয়ে আরও খুশি হয়েছেন। সৌম্যকে লজ্জিত স্বরে বলেছেন, এই প্রেসক্রিপশনটা আমারই করা উচিত ছিল মিস্টার মুখার্জি। এই সময় এইভাবেই পেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এখনও সৌম্য পুরোপুরি স্বস্তিতে নেই। বাবাকে নিয়ে চিন্তাটা ওর মনে এক কোণায় থেকেই যাচ্ছে, মুছে ফেলতে পারছে না। নিকটাত্মীয় সনদ হো হো করে হাসল। দাদু এখনও আমাদের গর্জন, আমাদের মাথার উপরকার গার্জেন। তোমাদের মুখার্জি বাড়ি, আমাদের ব্যানার্জি বাড়ি, ডলি দিদার গাঙ্গুলি বাড়ি, তোকলদের চ্যাটার্জি বাড়ি, মানে আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল ফ্যামিলিতে দাদু সকলের চেয়ে সব দিক থেকে বড়। আমাদের বাড়ির অনুষ্ঠানে দাদু না এলে হয়? কি যে বলো সমুদা। না না, দাদুকে নিয়ে যাবে। সৌম্য তীক্ষ্ণ চোখে সনদকে আগা পাশতাল দেখে নিয়ে, ব্যাটা এমন করছে যেন বাবার কিছুই হয়নি। সমস্যার চেহারাগুলো কত বিচিত্র হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা যে সনদের নেই তেমন তো নয়, তবু কেমন যেন উড়িয়ে দেওয়ার ছুতো, তুড়ি মারার মতন ভঙ্গি। সৌম্যর মাথাটা দপ করে জ্বলে গেল। সনদ বাবার বড় বোনের মেয়ে রুনুর ছেলে। বড় পিসির নাম ছিল ভারী সুন্দর, মানিনী। পিসির নাতি সনদ, তাই সৌম্যর থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ভাবভঙ্গি দেখলে মনে হবে অন্ধকার বলে কিছু যে আছে সনদ সে সম্পর্কে মোটেও জানে না। ব্যবসার টাকার উপরে বসে আছে, 3টে গাড়ি, রামমোহন সরণিতে বিশাল বাড়ি, এখানে ওখানে থাকা সম্পত্তি, সব মিলিয়ে সনদের জগৎ আর সৌম্যর জগৎ সম্পূর্ণ আলাদা। সৌম্যরা গরিব নয়, কিন্তু একদা অধ্যাপক পিতার সুচাকুরিজীবী পুত্র। বাবার খুব ইচ্ছে ছিল ঠাকুরদার মতো সৌম্য আইন ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠা করুক। সোনার জলে ঠাকুরদার নাম লেখা, চামড়ায় বাঁধানো মোটা মোটা আইনের বই একতলার 2টো ঘর জুড়ে আলমারিবন্দি হয়ে পড়ে আছে। সৌম্য স্বাধীনভাবে উপার্জনের জন্য নিজেকে তৈরি করতে পারেনি। বাবা হাসতে হাসতে বলেছিল, স্বর্গীয় সমরেশ মুখার্জির ছেলে এবং সেই ছেলের ছেলে ঝুঁকি নেয়নি, তবে রৌনক নিশ্চয়ই নেবে। ব্যর্থতা চলতেই থাকবে, তা কখনো হয়? বেজার হওয়ার মতন মুখে সনদকে সৌম্য বলল, ওকে ওকে নিয়ে যাব, তবে তার আগে তুমি নিজে এসে বাবাকে নেমন্তন্ন করে যেও। আমি বললে অপমানিত বোধ করতে পারেন। কুছ পরোয়া নেই, এমনভাবে সনদ বলল, ঠিক আছে, কবে যাব বলো, পারলে মাকেও সঙ্গে নিয়ে আসব। সামান্য ক্লান্ত স্বরে সৌম্য বলল, আগামী রবিবার এসো না হয়, আমি বাবাকে বলে রাখব। তোমরা এসে বললে বাবা খুব খুশি হবে। ব্যক্তিত্বে ভরপুর চিরন্তনী ওর অসহায় অবস্থাটা বুঝেও বলল, তোমার পিসিমার স্মরণে হবে 2 ঘন্টার কীর্তনের আসর, এর জন্য এত ঘটা কেন বুঝতে পারছি না তো। তোমার পিস্তত বোন রুনু ও তার ছেলে ভালো করেই জানে বাবার মাথা ঠিকঠাক কাজ করছে না, তবু এই জোর জবরদস্তি কেন? আসলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে বাবাই সবচেয়ে প্রবীণ বন্ধন, আর তো কেউ নেই। রুনু ওর মামাকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারছে না। রুনুকে বাবাও ভীষণ ভালোবাসে, নিজের বোনের মেয়ে কি না? স্নেহ বড্ড গড়িয়ে যায়, তাই না? চিরন্তনী চোয়াল শক্ত করে বলেছিল। বাবা গান বাজনা ভালোবাসেন, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণে মানুষটা তো এখন ব্যাখ্যাতীত। আমার খুব ভয় হচ্ছে।
সনৎ এত জোর না করলেই পারত। শান্ত শমিত স্বরে সৌম্য বলল, বাবা ছাড়া আমরা গেলেই সব আত্মীয় ছেঁকে ধরবে। আমাদের গোষ্ঠীতে লুজ টক করার লোকের অভাব নেই। কেউ কেউ ফট করে অশিক্ষিতের মতো বলে বসতেই পারে, সুধীন্দ্র মুখার্জি পাগল হয়ে গিয়েছে, তাই আসেনি, নিয়ে আসা হয়নি, উন্মাদ আশ্রমে না শেষ জীবনটা ওকে কাটাতে হয়। চিরু, এই সব নোংরা কথা শুনতে আমাদের ভালো লাগবে না। রৌনক বড় হয়ে গিয়েছে, দাদুকে কেউ পাগল বলছে শুনলে হাত ফাত চালিয়ে দিতে পারে। সত্যি বিশ্রী একটা ব্যাপার আমাদের সামলাতে হবে। কথা বন্ধ করে সৌম্য জানলার বাইরে তাকায়। বাবা হয়তো এখন ঘুমোচ্ছে, দুপুরের ভাত ঘুম। কাগজ পড়তে পড়তে বয়স্ক অবয়বটা ঘুমের সমুদ্রে ডুবে যায়। এ কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। চিরন্তনী প্রতিদিনই একটু চিন্তিত হয়ে থাকে, ঘুম থেকে সেই অপরিচিত মানুষটা জেগে উঠবে না তো। ছুটির দিনগুলোয় সৌম্যর ভিতরে একই ত্রাস সাপের মতো ঘুরতে থাকে, আঁকা বাঁকা বাঁকাচোরা শব্দহীন হিলহিলে মানসিক ভয়। আজ রুনু আর সনতের আসার কথা বিকেল 5টা নাগাদ। সন্ধ্যের মুখে ওরা দক্ষিণ কলকাতায় তোকলদের নেমন্তন্ন করতে যাবে। রুনু আসছে শুনে বাবা প্রথমে খুব চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেছিল, আজ রুনু কেন আসবে সোম? ওরা তো সেই অন্নপূর্ণা পুজোয় নেমন্তন্ন করতে আসে, কিন্তু সেসব তো মিটে গিয়েছে। আবার কি উৎসব রে? নাকি কোনো খারাপ খবর জানাতে আসছে? বাবাকে আশ্বস্ত করে সৌম্য বলেছে, পিসিমণির স্মরণে ওদের বাড়িতে কীর্তনের আসর বসবে, তাই মাকে রুনু। কীর্তনের আসর? বাবা অবাক। এসব পাঠ তো আমাদের জীবন থেকে কবে উঠে গিয়েছে। রুনু কি পাগল হয়ে গেল? তোর বড় পিসি মানিনীকে তো সবাই মনে রেখেছে। নিজের বোন বলে দাদা হিসেবে গর্ব করছি না, কিন্তু ওই এক পিস মেয়ে আমাদের বংশে এসেছিল। সংসারটা যে সবার, প্রত্যেকের যে আলাদা আলাদা, সবার সম্মিলিত একটা ভূমিকা আছে, ওর মতো সেটা আর কেউ বুঝতো না। দেখছিস না, মানিনী চলে যাওয়ার পর সম্পর্কের বাঁধনগুলো কেমন আলগা হয়ে গিয়েছে। সকলের সঙ্গে যোগাযোগ রাখত, মান অভিমান কখনো করতো না। বোনটি আমার ছিল সোনার সাতনড়ি হার, যেন বংশতালিকার ঝোলানো অলংকার। আহা! 5টার জায়গায় রুনু আর সনৎ এলো 6:30 পেরিয়ে। খুব লজ্জা লজ্জা গলায় রুনু বলল, বড়দা, আমরা পাথুরিয়াঘাটার ডলি মাসিমার বাড়িতে গিয়ে আর বেরোতে পারছিলাম না। এ কথা সে কথা যত বলছি, মামার কাছে যাব, তত মাসিমা বলছেন, কতদিন পর এলি। চিরন্তনী যেন প্রস্তুত হয়েই ছিল। রুনু থামতেই কঠিন স্বরে বলল, তোমার দাদা আমাকে বলেছিল তোমরা সাউথ ক্যালকাটায় একটা নিমন্ত্রণ করে সোজা এখানে আসবে। তা পাথুরিয়াঘাটায় চলে গেলে কেন? আমরা তো তোমাদের জন্য ওয়েট করছিলাম। যত দেরি হচ্ছিল সবচেয়ে অস্থির হয়ে উঠেছিলেন বাবা। তোমরা তো জানো। মাকে আড়াল করতে সনৎ এবার মাঠে নামল। আসলে পাথুরিয়াঘাটাটা মাথায় ছিল না। উত্তরে যখন এলাম তখন ডলি দিদিমার বাড়ি ঘুরে যাওয়ার পরামর্শ মাকে আমিই দিই। বৌদিমণি, রেগে যেও না। ইনভাইটেশনের সঙ্গে টেনশন আর অব্লিগেশন জড়িয়ে মারিয়ে ঘেঁটে হয়ে গিয়েছে। ওরা নিচের বৈঠকখানায় নামে। চিহ্নিত ড্রয়িং রুমে বসে আছে। অ্যান্টিক ফার্নিচার, মার্বেল স্ট্যাচু, পোর্সেলিনের ভাস, অয়েল পেন্টিং দিয়ে সাজানো বেশ বড় ঘর। কেবল সোফা সেটটা হলো হাল আমলের। সনাতনের চোখ মুখ বিস্ময়, সেই সঙ্গে ঈর্ষার ঝলকানি। এসব ও আগেও দেখেছে, কিন্তু আজ যেন নতুন করে সব আবিষ্কার করছে। চারিদিক দেখে রুনুর ছেলে বলেই ফেলল, বাহ, খাসা, পুরোপুরি খানদানি। আমাদের বাড়িটা আধা আধি, না পুরনো না নতুন। সমুদা। আরও কিছু বলতে যাচ্ছিল সনৎ। যাদবজি বাবাকে উপর থেকে নামিয়ে এই ঘরে পৌঁছে দিলেন। সুধীন্দ্র ওদের দুজনকে দেখে খুব খুশি। রুনু আর সনৎ হাঁটু গেড়ে বসে ওকে প্রণাম করল। দুজনের মাথা ডান হাত দিয়ে স্পর্শ করে সুধীন্দ্র বললেন, রুনু,
আমি শুনে প্রথমে খুব আশ্চর্য হয়ে গেছিলুম রে। মানিনীর জন্য আবার কীর্তনের আসর কেন? যে চলে গিয়েছে সে আর ফিরে আসে না, তাকে শুধু মনে রাখার কাজটুকুই বাকি থাকে। হ্যাঁ মামা, মাকে স্মরণ করার জন্যেই এই অনুষ্ঠান। রুনুর গলা ভারী হয়ে এলো। আসলে এবছর মায়ের চলে যাওয়ার 5 বছর। অ্যাঁ, কি বললি? 5 বছর? মানিনী 5 বছর আগে মারা গিয়েছে? না না, তোর হিসেবে কোথাও ভুল হচ্ছে রে রুনু। আমাকে ডায়েরিটা দেখতে হবে। সনদ নির্দ্বিধায় বলার চেষ্টা করলো। মা ঠিকই বলেছে, দিদা চলে যাওয়ার পর 5 বছর হলো এবছরে। মায়ের তাই ইচ্ছে কিছু একটা করবে পরিবারের সবাইকে নিয়ে। এক্কেবারে সাদা চোখে সৌম্য দেখল বাবার মুখ যেন অবিশ্বাসের অভিঘাতে একটু একটু করে রক্তবর্ণ হয়ে যাচ্ছে। 1 গ্লাস জল আনার জন্য চিরন্তনীকে ইঙ্গিত করল সৌম্য। সুধীন্দ্র ছেলেকে কাছে এগিয়ে আসতে আঙুল তুললেন। তারপর অসহায়ের মতো বললেন, তাহলে কি ভুল দেখলাম? গত বছর দুর্গাপুজোর সময় কোঁচর ভর্তি শিউলি ফুল নিয়ে মানিনী আমাদের গলি দিয়ে চলে যাচ্ছে। আমি জানালা দিয়ে ওকে ডাকলাম, মানিনী। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে যেন বলল, দুর্গতি নাশিনীকে বলেছি, মা গো, তোমায় সাজাবো যতনে কুসুম রতনে। জল আনতে গিয়েও চিরন্তনী দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়েছে। রুনুর চোখে বিস্ময়, সৌম্যর দৃষ্টিতে হতাশা। সনদের মুখ ঝুলে গিয়েছে। সৌম্য বলল, বাবা, তুমি ওপরে যাও। আমি রুনুর নেমন্ত্রণ গ্রহণ করলুম। সৌম্য, আমাকে নিয়ে যাবি কিন্তু? মানিনীকে ভুলে থাকতে পারি কখনো? বাবার সনদ? আমি যাব, সবাইকে নিয়ে যাব। যেতে যেতে সুধীন্দ্র মাতোয়ারা হয়ে বললেন। প্রবল অনিচ্ছা সত্ত্বেও সৌম্য বাবার ইচ্ছের কাছে হেরে গেল এবং মনোবিদ ডাক্তারবাবু ঘুরিয়ে বাবাকে সমর্থন করে বলেছেন, নিয়ে যান। এ তো আর পাবলিক প্লেসের ফাংশন নয়, আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ। বাইরের লোক হয়তো থাকবেন, তবে তাঁরা তো সংখ্যায় বেশি নন। খুব বেশি হলে মিস্টার মুখার্জি 2 ছাই বলে ভালো লাগলো না বলতে পারেন। তবে আমার মনে হয় বয়স্ক মানুষ কীর্তন হোক কি নাম সংকীর্তন পছন্দ করবেন। অতীত স্মৃতির টানে যে কোনো গানের একটা নিজস্ব আকর্ষণ শক্তি আছে। আপনার ভালো লাগুক না লাগুক, বুকের ভিতরে সুর ঢুকে আসবেই। সুধীনবাবু যদি ভালো লেগে যায় তাহলে কোনো চিন্তা করার কিচ্ছু নেই। আর ভালো না লাগলে কিছু একটা প্রতিক্রিয়া এক্সপ্রেস করবেন, এর বেশি কিছু নয়। রুনুর শ্বশুরবাড়ির দোতলায় একরকম লম্বাটে একটা হল ঘর যে আছে সৌম্য জানতই না। রাস্তার দিক থেকে বাড়ির পিছন পর্যন্ত ডান হাতি এই লম্বাটে ঘরটা কাঠের পার্টিশন দিয়ে ভাগ ভাগ করা ছিল। ব্যবসার কাজে ওই কিউবগুলো সম্ভবত সনদরা ব্যবহার করে। পার্টিশনগুলো সরিয়ে দিতেই হলঘরটা বেরিয়ে পড়েছে। লাইন দিয়ে সাজানো সাদা কাপড়ের ঢাকনা দেওয়া চেয়ার, সামনের দেওয়ালে ঘেঁষে অনতি উচ্চ মঞ্চ, দেওয়াল জুড়ে রজনীগন্ধার গোড়ের মালায় তৈরি রাধাকৃষ্ণের যুগল পুষ্পমূর্তি। মঞ্চের এক কোণে ঝকমকে পিতলের তৈরি একটা পঞ্চপ্রদীপ, অপর কোণে একটি সুদৃশ্য টুলের উপরে তুলসী গাছ। মাটির টবটা পিতলের টবের ভিতর রাখা, ফলে অপূর্ব লাগছে। আর টুলের সঙ্গে ঠেস দেওয়া একটা জলচৌকির উপরে বড় পিসিমণির মাল্যভূষিত ছবি। সুধীন্দ্র ও পরিবারের বয়স্করা বসেছেন এক্কেবারে প্রথম সারিতে। সনদ নিজেই এর মধ্যে ফোন করে জানিয়েছেন কীর্তন গাইবেন এক প্রতিশ্রুতি সম্পন্না যুবতী গায়িকা। তিনি অন্য গান সরিয়ে রেখে বাংলার আপন সংস্কৃতির অঙ্গ কীর্তনকেই বেছে নিয়েছেন। গায়িকা পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে। বাবা ছিলেন এসরাজবাদক ভগবতী প্রসাদ রায়। গায়িকার নাম স্বয়ংপ্রভা। যেমন দেখতে তেমন গলা। সমুদা, ওর কীর্তন শুনলে তোমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে দেখো। আমি এক বন্ধুর বাড়িতে ওর গান শুনে তো মুগ্ধ। সারাটা হল ঘরে সুগন্ধ। রৌনককে নিয়ে চিরন্তনী একটু পিছনের দিকে বসেছে। সৌম্য একেবারে বাবার কোনাকুনি দ্বিতীয় সারিতে বসতে বাধ্য হয়েছে। অঘটন যদি কিছু হয় ওকেই সামলাতে হবে। বাবার সঙ্গে অনেকেই দেখা করে যাচ্ছে। শান্তিপুরি ধুতি আর গঙ্গাজল রঙের সিল্কের পাঞ্জাবিতে বাবাকে খুব সুন্দর লাগছে। খুব প্রাণময়
পরিতৃপ্ত, আনন্দিত। অনুষ্ঠান এবার শুরু হবে। মঞ্চে উঠেছেন শ্রীখোল বাদক, মন্দিরা ও করতাল বাদক, হারমোনিয়াম শিল্পী, তবলাবাদক, বংশীবাদক। তরুণ বাদ্যযন্ত্রহীন এক মধ্যবয়স্ক ব্যক্তি দ্বিতীয় মাইক্রোফোনের সামনে জায়গা করে নিলেন। তিনি কি দোহর? সৌম্য নিজে প্রশ্ন করল। বেহালায় এক নবীন যুবক, শ্মশ্রুমণ্ডিত মুখ। মঞ্চ ভরে উঠল। মূল গায়িকা মঞ্চে উঠতেই সবাই এক্কেবারে স্তব্ধ। দীর্ঘাঙ্গী রূপবতী, রসকলি ও চন্দনের টিপে সজ্জিত তার মুখ অবয়ব থেকে চোখ ফেরানো যাচ্ছে না যেন। সাদা সুতোয় কলকার ডিজাইনে শিল্পীর ঘি রঙের তসরের শাড়ি পরেছেন আটপৌরে বাঙালি ভঙ্গিতে। গলায় মঙ্গলসূত্র সহ 5টি স্বর্ণহার, গলায় বেষ্টিত কণ্ঠিতে সোনার পুঁথি, হাতে সোনার চুড়ি এবং বালা, দুহাতে চওড়া তাগা, কানে সম্ভবত হীরের দুল, আলোক ঠিকরে বেসছে। সৌম্য মনে মনে গায়িকার সৌন্দর্য এবং বৈষ্ণবীয় পরিবেশ নির্মাণের তারিফ করল। গান শোনার পর অভিজ্ঞতার বৃত্তটি সম্পূর্ণ হবে। তাই যদি হয় তাহলে সনৎকেও অভিনন্দন জানিয়ে যাবে। রুনুকে বলবে, সত্যি তুই বড় পিসিমণির জন্য একটা মনে রাখার মতন স্মরণ সভা অনুষ্ঠান করলি। স্বয়ংপ্রভা বিনীত এবং সুরাবহিত কণ্ঠে জানালেন, এই অনুষ্ঠানে আসতে পেরে তিনি ধন্য। সকলকে শ্রদ্ধা ও অভিবাদন জানালেন। তার আজকের নিবেদন আক্ষেপানুরাগ। এই পালাভুক্ত কীর্তন শুরুর পূর্বে স্বয়ংপ্রভা সংস্কৃতে শ্রীকৃষ্ণ বন্দনা, শ্রী রাধিকা বন্দনা, গুরু বন্দনা পরপর নিবেদন করলেন। কণ্ঠস্বরে কোনো জড়তা নেই, জোরালো। শ্রীচৈতন্য বন্দনায় গায়িকার অন্তর থেকে যেন সুরের প্রবাহ বেরিয়ে এলো। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত হ্লাদিনী শক্তিরশ্মা রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। এই শ্লোকটি কলকাতার একটি চৈতন্য মঠে পাথরের ওপর খোদাই করা আছে। সৌম্যর মনে পড়ল, ওর এক বন্ধুর মায়ের শ্রাদ্ধ শান্তি হয়েছিল সেই মঠে। কৃষ্ণ স্বরূপম শব্দটি কানে যেতেই সৌম্যর চোখের সামনে ভেসে উঠল সেই প্রকীর্ণ প্রস্তরখণ্ডটি। রেডিওতে ছাড়া কীর্তন কখনো এমন সামনাসামনিও শোনেনি। তবে কয়েকজন কীর্তন গায়ক এবং গায়িকার নাম সৌম্য জানে। মানিকতলার কাছে বিবেকানন্দ রোডে নামকরা কীর্তনশিল্পী রথীন্দ্রনাথ ঘোষ থাকতেন। ওই বাড়ির একটি ছেলের সঙ্গে সৌম্যর আলাপ হয়েছিল। তার সঙ্গে অবশ্য অনেক দিন আর যোগাযোগ নেই। গায়িকা স্বয়ংপ্রভা আক্ষেপানুরাগ কি, কাকে বলে, সেই সম্পর্কে কোনো বক্তব্য বা ব্যাখ্যা না দিয়ে সরাসরি পদকর্তা চণ্ডীদাসের এই পদখানি দিয়ে আসর শুরু করলেন। সই মনে ওই ভয় উঠে, শ্যাম বন্ধুর পীড়িতখানি তিলকে জানি টুটে। বাবার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে সৌম্য। মাথা নিচু করে হাঁটুর উপর তাল দিয়ে সুধীন্দ্র কীর্তন শুনছেন। এই উপভোগ কতক্ষণ স্থায়ী হয় কে জানে। চণ্ডীদাসের পর দ্বিজচণ্ডীদাস, বলরাম দাস, জগন্নাথ দাস, বংশীবদন এবং রাধামোহন ঠাকুরের পদ গাইলেন স্বয়ংপ্রভা। সৌম্য বাবার দিক থেকে কিছুক্ষণের জন্য মন ফিরিয়ে মগ্ন হয়ে গিয়েছিল। গায়িকার কণ্ঠমাধুর্য এবং রূপ ও লাবণ্যের প্রভাবে সৌম্যর ভিতরটা যে নড়ে গিয়েছে সে কথা অস্বীকার করতে পারেনি। ওর পাশে যে প্রৌঢ়া মহিলা বসে আছেন তাকে সৌম্য ঠিক চিনতে পারছে না। নিশ্চয়ই ওদের বিরাট পরিবারের কোনো সদস্যা এবং আত্মীয়া। ভদ্রমহিলার দু চোখে জলের ধারা। এক সময় তালবাদ্য স্বয়ংপ্রভার কণ্ঠ ছাপিয়ে কীর্তনের পেলব অবয়ব প্রায় ভেঙে দিয়েছে। সেই সঙ্গে সপ্তকে উঠেছে গায়িকার স্বরগ্রাম। হঠাৎ চোখ খুলে সৌম্য দেখল বাবা সোজা হয়ে বসে পড়েছে, চোয়াল শক্ত, মুখ থমথমে। স্বয়ংপ্রভা গুরু প্রণামের শেষ 3টি শব্দ সদ্গুরুং তং নমামি উচ্চারণ করে প্রণতমস্তক তুলতে সুধীন্দ্র যেন লাফিয়ে উঠলেন। রুক্ষস্বরে চিৎকার করে বললেন, শোনো মা, তুমি হয়তো গান গাইতে জানো, কিন্তু বৈষ্ণব শাস্ত্র পদরত্নাবলী সম্পর্কে তোমার জ্ঞান নেই, পড়াশোনাও নেই। স্বয়ংপ্রভা কিছু বলতে যাচ্ছিল, তার আগে সুধীন্দ্র বললেন, গাইলে আক্ষেপানুরাগের পদ, অথচ বেমালুম বাদ দিয়ে গেলে জ্ঞানদাসের সেই বিখ্যাত গীত সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, আমি সাগরে স্নান করিতে সকলই গড় লোভেল। শ্রীরাগে রাধা এই কীর্তন আদৌ জানো?
জ্ঞানদাস আক্ষেপানুরাগের শ্রেষ্ঠ পদকর্তা। তিনিই বাদ, যত সব অর্বাচীন। রাধামোহন ঠাকুর, বংশীবদন, জগন্নাথ দাসের কীর্তন শোনালে তোমার ঠাট বাড়ত খুব, অথচ রস ও শাস্ত্র কিচ্ছু জানো না। সত্যি আক্ষেপ আক্ষেপ, অনুরাগহীন আক্ষেপ। সারা ঘর স্তম্ভিত। বিধ্বস্ত গায়িকার নয়নে প্রথমে বিস্ময়, তারপরে অশ্রু। বাদকরা পাথর। সৌম্য ততক্ষণে বাবার পাশে চলে এসেছে। চিরন্তনী এমন একটা দুর্ঘটনায় লজ্জিত ঠিকই, কিন্তু তার চেয়েও বিস্মিত শ্বশুর বাবার বৈষ্ণব শাস্ত্র এবং পদাবলী সম্পর্কে অগাধ জ্ঞানের পরিচয় পেয়ে। সেদিন কিছু আত্মীয় বিরক্ত হলেও গায়িকার আতিশয্য এবং নিজেকে উদ্ভাসিত করার প্রয়াস অনেকেরই নজরে পড়েছে। বাবা না খেয়ে চলে আসতে চাইছিলেন, কিন্তু রুনুদি চোখের জল ফেলে হাত জোর করে ওকে এমনভাবে অনুনয় করল যে শেষ পর্যন্ত খেতে বসলেন। সৌম্য রাগে ফুঁসছিল। ভিড়ের মধ্যে একটু ফাঁকা পেয়ে চিরন্তনীকে বলেছে, দেখলে তো কাণ্ডটা, আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। আমার মন বলছিল। ডাক্তার মিত্র আশ্বাস দেওয়াতে বাবাকে নিয়ে এলাম। অবশ্য বাবাও আসার জন্য অস্থির হয়ে উঠেছিল। কারো সঙ্গে কথা বলতেই এখন লজ্জা করছে। তুমি প্লিজ বাবার পাশে থাকো। এসব বিষয়ে কোনো আলোচনা যেন আর কেউ না করে। অনেকে ওকে আবার তাতিয়ে দিতে পারে। দেখি ডিজাস্টার ম্যানেজমেন্টকে কতটা সফল করতে পারি। ওই প্রশংসার নিন্দে মন্দ উপেক্ষার জগা খিচুড়ি অবস্থাতেও হাসি পেয়ে গিয়েছিল চিরন্তনী। মৃদু হেসে বলেছিল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, রৌনক আমার সঙ্গে থাকবে। বাবার ওই রকম রাগী মুখ দেখে কেউ এগোবে না, দেখো। সৌম্য সব রাগ ঝেড়ে এসেছে সনতের উপরে। সনত অবশ্য পাল্টা রাগ দেখায়নি, বরং বাবার সিনিয়রিটির ওপর জোর দিয়েছে। বাউন্ডারি হাঁকানোর মতন তীব্র আবেগে বলেছে, দাদুকে বাদ দিয়ে এই অনুষ্ঠান মা কিছুতেই করতো না। দাদু তো শুধু মায়ের মামা নন, পরিবারের সবচেয়ে মান্য ব্যক্তি। তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে আমার দিদা কি শান্তি পেতেন? রুনু বা সনদ যখন ঘটনাটা স্পোর্টিংলি নিয়েছে, তখন এই বিষয়ে বেশি কথা অপ্রয়োজনীয় মনে করে সৌম্য সপরিবার বাড়ি চলে এসেছিল। গাড়িতে ওঠার সময় কে যেন বলল, কীর্তন গায়িকা খুব কষ্ট পেয়েছেন, এমন অপমানিত হয়েছেন বলে ওর সঙ্গতকারদের অভিমত। বাড়ি ফেরার পর সুধীন্দ্র নিজের ঘরে অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। 10টা নাগাদ সৌম্য আর চিরন্তনীকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, জানো, মানিনী ঊর্ধ্বলোক থেকে নেমে এসেছিল। তোমরা খেয়াল করেছ কি জানি না, মঞ্চের ডান দিকে একটা চেয়ার ফাঁকা রাখা ছিল। কেন রাখা ছিল জানো? চিরন্তনী বা সৌম্য কেউই উত্তর দিতে পারেনি। দৃঢ় প্রত্যয়ে সুধীন্দ্র বলেছেন, ওখানে মানিনী এসে বসেছিল, আমি আবছা দেখেছিলাম। তারপর একসময় দেখি বোনটি নেই, চলে গেছে। যাবেই তো, গায়িকার অঙ্গে অন্তরে কোথাও তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণুতার চিহ্ন মাত্র নেই। উপরন্তু এক চাপা আত্মম্ভরিতা। আরে শুধু কি সুখেরও লাগিয়া মেয়েটি জ্ঞানদাসের সেই বিখ্যাত পদটি তো গাইলই না, সেই যে রূপও লাগিয়া আঁকি ঝুড়ে আক্ষেপানুরাগ, মানে যে প্রিয়তম কাছে থাকেও নেই, এই আকুতি, এই নিভৃত বেদনা এসব জানেই না। কীর্তন কি এতই সোজা? গানের অন্য কোনো ধারার সুবিধে করতে না পেরে কি কীর্তনে এসেছে? বুঝলে গলা আছে মেয়েটির, সুরজ্ঞান প্রবল, কিন্তু শাস্ত্রজ্ঞান নেই। বৈষ্ণব শাস্ত্র এক মহাসাগর, সেখানে সাঁতার কাটতে শিখল না, কীর্তন গাইতে চলে এলো। বৌমা, তোমার হয়তো আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে গিয়েছ জানি, এ আমারই দোষ, কিন্তু যা সত্য তা হজম করে নিয়ে মিথ্যের জন্য হাততালি দেব কি করে? আহা, মানিনী কত কষ্ট পেল, এতটুকু আনন্দ নিয়ে যেতে পারেনি, তাই আমিও চুপ করে থাকতে পারিনি। সুধীন্দ্র দুচোখ দিয়ে নেমে এলো অশ্রুধারা। পরম মমতায় তার চোখ মুছিয়ে দিয়ে চিরন্তনী বলেছিল, বাবা, রাত হয়ে গিয়েছে, অন্যদিন এই সময় শুয়ে পড়েন, ওসব কথা আর চিন্তা করবেন না, করেই বা কী হবে? তবে আপনি যেভাবে তরুণী গায়িকাকে বকুনি দিয়েছেন, তাতে উনি নিজেকে শুধরে নেবেন। ওর সামনে এখনও অনেকটা পথ পড়ে আছে।
শিশুর মতো অবুঝ না হয়ে সুধীন্দ্র শুয়ে পড়েছিলেন। রাত 11:30 নাগাদ রুনু ফোন করেছিল, মামা ঠিক আছে তো সমুদা? এই একটু আগে আমাদের কাজকর্ম শেষ হলো। আমাদের উপরে রাগ করে থেকো না যেন। কেমন? একটু বৌদিমণিকে দাও তো, লাইনটা ডিস্টার্ব করছে, একটু বারান্দায় যেতে বলো। রুনুর সঙ্গে কথা বলে ফিরে এসে চিরন্তনী বলেছিল, স্বয়ংপ্রভা রায় বাবার সঙ্গে কালই দেখা করতে আসছে। তোমার ফোন নম্বর ও বাড়ির ঠিকানা নিয়ে গেছেন, কিন্তু কাল তো সোমবার, তোমার অফিস কি করে সামলাবো গো? একটু ভেবে সমু বলেছিল, আমি কাল অফিসে যাব না। ভদ্রমহিলার কাছে একবার আমাদের ক্ষমা চাওয়া উচিত। অনুষ্ঠানস্থলে এমন হলো যে কোনো শিল্পী আহত হন। বাবা যে মানসিক রোগের সমস্যায় ভুগছে সেটাও তো ওকে বলবো। হয়তো এতে ওর অভিমান কিছুটা কমবে। সৌজন্যর সঙ্গে কম্প্রোমাইজ করা চলে না। বাবাকে সকালেই বলেছে সৌম্য, কিন্তু সুধীন্দ্র অস্বস্তি বোধ করে বলেছেন, আবার আমার কাছে আসছে কেন? আমি কি গান জানি নাকি বৈষ্ণব শাস্ত্র বিশেষজ্ঞ? এ তো ভারী মুশকিল। রুনু কি বিপদে ফেললো বল দেখি। সৌম্য বোঝানোর মতন করে উত্তর দিয়েছে, হয়তো যে ভুল উনি করেছেন তার জন্য ক্ষমা চাইতে আসবেন, কিংবা তোমার সঙ্গে আলোচনাও করতে পারেন। 10টা নাগাদ স্বয়ংপ্রভা রায় একাই বাড়িতে এসেছেন। ওর 6 আসনের গাড়িতে যে দুজন বসে রইলেন তারা ওই বাদ্য সহযোগী। কাল সৌম্যতে দেখেছে স্বয়ংপ্রভা আজ সাজসজ্জাহীন, পরনে শ্বেত শুভ্র সরু পাড়ের শাড়ি, শুধু নাকের উপরে রসকলি আর চন্দনের টিপেও ওকে তেমনই রূপবতী লাগছে। পিঠে জুড়ে থাকা লম্বা কালো চুলের ঢাল। সৌম্যর মনে হলো মহিলার বয়স হয়তো 35 পেরিয়ে গিয়েছে, সম্ভবত অবিবাহিত। বিবাহিত নারীর কোনো চিহ্নই তো নেই। বাবাকে প্রণাম করে স্বয়ংপ্রভা বললেন, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে সত্যিকারের উপযুক্ত হতে পারি। কীর্তন এত সহজ নয়, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। আপনি আমাকে উপদেশ দিন, আমার অপরাধ মার্জনা করবেন, এই আশা নিয়ে ছুটে এসেছি। কথা বলতে বলতে স্বয়ংপ্রভা আসন পিড়ি হয়ে মেঝেতে বসে পড়লেন। অসহায় মানুষের মতন সুধীন্দ্র বললেন, দেখো মা, কাল আমার ওইভাবে চেঁচামেচি করা ঠিক হয়নি। আসলে তোমার কণ্ঠস্বর নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু তুমি কীর্তনের নিজস্ব অঙ্গ উপাঙ্গগুলোকে অনুসরণ ফলো করছিলে না। একটি পদ থেকে আরেকটি পদে যাওয়ার সময় তুমি কোনো ব্যাখ্যা বা কথাসূত্রও দিচ্ছিলে না। ফলে আমি ক্রমশ রেগে উঠছিলাম। পালা কীর্তনের নিয়ম অনুসারে তোমার সঙ্গে যিনি দোহর হয়ে এসেছিলেন তাঁরও কোনো কাজ ছিল না। লীলা কীর্তন 64 রসের গীত ও সম্ভার, তুমি তার মধ্যে একটিকে বেছে নিয়েছিলে, আক্ষেপানুরাগ। শ্রীরাধা প্রেমের শেষ কথা, তিনি মহাভাবময়ী। কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য তার কত রসলীলা, বৈষ্ণবীয় আচারা, শাস্ত্র মঠ ইত্যাদি সম্পর্কে আমার মনে এক সময় খুব ইন্টারেস্ট জেগেছিল। বইপত্র ঘেঁটেছি, তখন একটা শ্লোকে পড়েছিলাম শ্রীরাধা রস সাগরিকা। সেই শ্লোকে আছে, শ্রীমদ রাধা রসময়ী রসজ্ঞা রসিকা তথা রাসেশ্বরী রসভক্তি রস সম্পূর্ণা রসপ্রদা। কাল সেই প্রেমময়ী শ্রীমতী তোমার কীর্তন নিবেদনে উদ্ভাসিত হয়ে ওঠেননি। তাহলে কি আমি কীর্তন গাওয়া থেকে সরে যাব? মৃদু হেসে সুধীন্দ্র বললেন, তা কেন? বিদায় নেবে কেন? এমন করলে নিজের প্রতিভাকে অসম্মান করা হয়। কণ্ঠে তোমার সুর আছে, এখন দরকার শুধু একজন গুরু। হয়তো তোমার একজন বৈষ্ণব শাস্ত্রজ্ঞ গুরু আছেন, তবে তার কাছে দিনহীনভাবে শিক্ষা গ্রহণ করবে, বুঝে নেবে অনুরাগের গহন তত্ত্ব। তখনই অনুভব করতে পারবে প্রেম ও বৈচিত্র্য বা আক্ষেপানুরাগ কাকে বলে। পূর্বরাগ, রাগ, অভিসার, মান, রসোদ্গার, বসন্তলীলা, বিরহ প্রভৃতিও স্পষ্ট, স্বচ্ছ হবে। মা শ্রীরাধা তোমার অন্তরে জাগ্রত হবেনই। সৌম্য ও চিরন্তনী দেখল বাবা থামতেই অনবরুদ্ধ কান্নায় মেঝেতে লুটিয়ে পড়লেন স্বয়ংপ্রভা। ধন্যবাদ বন্ধুরা।
গল্পটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো থাকবেন।